ফ্রিল্যান্সার আইডি কার্ড আসলেই কি বিশেষ কোনো কিছু নাকি একটা স্ক্যাম? আমি আসাদুল্লাহ আল গালিব, একজন টপ রেটেড এবং প্রো রেটেড ফ্রিল্যান্সার। আমি যদি আমার প্রোফাইলগুলো আপনাদেরকে সরাসরি দেখাই, চলে যাব আমার কম্পিউটার স্ক্রিনে। এখানে আমার কম্পিউটার স্ক্রিনে আপনারা দেখতেছেন আমার আপওয়ার্ক প্রোফাইল। আমি আপওয়ার্কে প্রায় ২০১৭ সালের এপ্রিল-মে মাস থেকে কাজ করতেছি। $৩.৫ থেকে শুরু করে এখন আমার আওয়ারলি রেট প্রায় ৪০ বা ৫০। ১৫০টা জবে কাজ করেছি এবং প্রায় 90K প্লাস আর্ন হয়েছে। যদি ফাইবার প্রোফাইলটা একটু শো করি, আমি এই মার্কেট প্লেসে খুব অল্প সময়ে জয়েন করেছি এবং আমার এক্সিস্টেড স্কিলস, এক্সপেরিয়েন্স এই বিষয়গুলো তাদের সামনে তুলে ধরে তাদের কাছ থেকে একটা ভেটেড প্রো ব্যাচ পেয়েছি, যেটা বলতেছে যে আসাদ ওয়াজ সিলেক্টেড বাই দ্য ফাইবার প্রো টিম ফর দেয়ার এক্সপেরিয়েন্স। এবং বিশেষ করে সার্চ ইঞ্জিন মার্কেটিং এবং ওয়েব অ্যানালিটিক্স এই ২টা ক্যাটাগরিতে আমি হচ্ছে যে প্রো ভেরিফিকেশন ব্যাচটা পেয়েছি। এবং এই ২টা মার্কেট প্লেস পৃথিবীতে সবচাইতে বড় ফ্রিল্যান্স মার্কেট প্লেস। এই ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে মোটামুটি যারা একটা শক্তপোক্ত অবস্থান করে নিয়েছে তারা নিঃসন্দেহে প্রফেশনাল ফ্রিল্যান্সার, এবং এই জায়গায় যেখানে অনেক কম্পিটিশন, একটা জবের পেছনে ৫০, ৬০, ৭০, ৮০ জন মানুষ বিড করে থাকে এবং অ্যাপ্লিকেশন করে থাকে। এর মধ্যে শুধুমাত্র একজনই জবটা পায় এবং সেটাও খুব ভালোভাবে কমপ্লিট করে সাবমিট করে দেন একটা ভালো রিভিউ এবং একটা ভালো আর্নিং অর্জন করতে হয় এখান থেকে। তার মানে এই সেক্টরগুলা ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলোতে কেউ যদি তার প্রোফাইলটা গড়ে তুলতে পারে তাহলে এটা প্রমাণিত যে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সে একজন ফ্রিল্যান্সার। এখন আসি আমাদের বাংলাদেশের ফ্রিল্যান্সার আইডি কার্ড সম্বন্ধে। আমি মূলত কিছুদিন আগে ব্যাংকে গিয়েছিলাম, বিশেষ করে সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, এই ২টা ব্যাংক আমার পার্সোনালি পছন্দ, যে ওখানে আমি একটা অ্যাকাউন্ট খুলবো, আমি একজন ফ্রিল্যান্সার এই মর্মে, এবং আমার ফরেন ট্রানজাকশনের হিস্টোরিও তাদেরকে দেখাইছি। এবং তারপরেও তারা একেবারে গণ্ডমূর্খের মতো আমাকে বলল যে আপনি যে একজন ফ্রিল্যান্সার তার জন্য ফ্রিল্যান্সার আইডি কার্ড দেখাতে হবে, এবং ফ্রিল্যান্সার আইডি কার্ড বাংলাদেশ সরকার প্রোভাইড করে। এরপরে আমি বাসায় এসে রিসার্চ এবং অ্যানালাইসিস করা শুরু করলাম। এই সেই কোম্পানি freelancers.gov.bd। আসলে এই যে এরা ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রোভাইড করতেছে, যে freelancers.gov.bd এই প্রতিষ্ঠানটি কোনো সরকারি প্রতিষ্ঠান নয়। এটি একটি ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠান এবং তারা ৳১৫০০ করে নিয়ে প্রত্যেক বছর রিনিউ করে একটা সফট কপি কার্ড ফ্রিল্যান্সারদেরকে দিচ্ছে। প্রকৃতপক্ষে এই কার্ডের ভেতরে কোনো রকম অ্যাডভান্টেজ বলে কিছু আছে বলে আমার মনে হয় না। সম্প্রতি সারা বাংলাদেশে সকল প্রসিদ্ধ, স্বনামধন্য এবং অভিজ্ঞ সিনিয়র ভাই ব্রাদাররা এই বিষয়টা নিয়ে কথা বলতেছেন। তাই মনে হলো আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতাও একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করি। তো আমি এদের ওয়েবসাইটটা আরেকটু ভিজিট করেছি। চলেন দেখি। এই দেখেন টিউটোরিয়াল হাব। টিউটোরিয়াল হাব। তো হয়তোবা এরা ভেবেছিলাম যে এরা ফ্রিল্যান্সার আইডি কার্ড কিনলে আমাদেরকে একটা শিখার জন্য একটা টিউটোরিয়াল হাবের বা একটা কমিউনিটির অংশ বানায় দিবে। শেষ পর্যন্ত একটা বয়ান দিয়ে জাস্ট একটা ইমেইল সাপোর্ট রেখে বিদায় দিয়েছে। তারপর দেখেন মেন্টর মার্কেট প্লেস। আসলে মেন্টর মার্কেট প্লেস বলতে এরা কি বোঝে আমি নিজেও জানি না। জাস্ট একটা বয়ান দিয়ে ইমেইল দিয়ে রেখে দিছে। আবার অন্যান্য ইভেন্টের কথা যদি বলি, এইগুলা দেখেন ফ্রিল্যান্সার ব্যাংকিং এর ক্ষেত্রে দেখেন ওরা বলতেছে 4% ইনসেনটিভ দিবে। বাস্তবে এরা কিচ্ছুই, মানে বাস্তবে কোনো ব্যাংকই দেয় না। এই প্রতিষ্ঠানটা সম্পূর্ণরূপে একটি স্বার্থলোভী এবং স্বপ্রণোদিত উদ্যোগ। তদানীন্তন সরকারের কোনো এক মন্ত্রী মিনিস্টারের সুবিধার্থে তার মন জুগিয়ে এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে। ওয়েবসাইটের কোয়ালিটিও খুব একটা ভালো না। আর এখানে তারপর এসএসএল কমার্স লাগায় ৳১৫০০ করে ট্রানজাকশন করে আপনাকে একটা সফট কপি কার্ড দিবে, যে এটা হলো ফ্রিল্যান্সার আইডি কার্ড। তারপরে এরা আরো বেশ কিছু ব্যাংকের এখানে উল্লেখ করছে। দেখেন ইউসিবি ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ব্র্যাক ব্যাংকের ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স কার্ড, তারপরে স্পেশাল ডিল ফর ফ্রিল্যান্সার্স আইডি কার্ড হোল্ডার্স, সিগাল হোটেলস, লং বিচ হোটেলস। যাই হোক, যদি বাংলাদেশ সরকার খুব অ্যাকুরেট একটা ডেটা বা একটা স্ট্যাটিস্টিক্স করে থাকে যে ঠিক কি পরিমাণ ফরেন রেমিটেন্স শুধুমাত্র ফ্রিল্যান্সারদের মাধ্যমে বাংলাদেশে এসে থাকে এবং কি পরিমাণ ফরেন রেমিটেন্স আমাদের প্রবাসী ভাই ব্রাদার যারা আছে কঠোর পরিশ্রম করে বাংলাদেশে পাঠাচ্ছে তাদের মাধ্যমে এসে থাকে, আমার বিশ্বাস এই ২টা চ্যানেল মোটামুটি খুবই সম্ভাবনাময় একটা অংশ ধরে থাকবে বাংলাদেশের ইকোনমিক ইমপ্রুভমেন্টের জন্য। এমন অবস্থায় যদি এই সেক্টরটাকে অবহেলা করা হয়, আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান, ফিলিপাইন, ইন্ডিয়া তারা কিন্তু খুবই যত্নের সাথে এই সেক্টরটাকে প্রায়োরিটি দিচ্ছে। তাদের পেমেন্ট গেটওয়ে, পেপাল, তারপরে স্ট্রাইপ সবকিছু অ্যাভেলেবল রয়েছে এবং তারা এই সমস্ত অ্যাডভান্টেজ নিয়ে আমাদের থেকে অনেক দ্রুত গতিতে আগায় যাচ্ছে।
কিন্তু আশা জাগানিয়া বিষয় এটাই যে এ ধরনের প্রতিবন্ধকতা পেমেন্ট প্রসেসিং থেকে শুরু করে সব ধরনের প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও বাংলাদেশের ফ্রিল্যান্সার প্রায় 6.5 লক্ষ মানুষ অ্যাক্টিভলি বিভিন্ন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে বা অফলাইনে কাজ করতেছে এবং সরাসরি ব্যাংকের থ্রুতে বিভিন্নভাবে অনেক বেশি পেমেন্ট কস্ট ক্যারি করে তারা রেমিটেন্স কিন্তু বাংলাদেশে আনতেছে। তো এহেন পরিস্থিতিতে যদি বাংলাদেশ সরকার বা আপকামিং গভর্নমেন্ট যদি এই বিষয়টার দিকে নজর না দেয়, তাহলে আমরা ফ্রিল্যান্সাররা সত্যিই আশাহত হব এবং হয়তোবা প্ল্যান করব বাংলাদেশ থেকে বেটার কোনো কান্ট্রিতে পার্মানেন্ট রেসিডেন্স নেয়ার জন্য। সো নিজ দেশের প্রতি দায়িত্ব এবং নিজ কমিউনিটির প্রতি দায়িত্ব এবং আপনি খেয়াল করে দেখবেন আমার মতো একজন ফ্রিল্যান্সার যেই অঞ্চলে রয়েছে, যেই কান্ট্রিতে, যেই জেলায়, যেই উপজেলায় রয়েছে তার আশেপাশে মোটামুটি ১০ থেকে ১৫ জন মানুষ কোনো না কোনোভাবে একটা কর্মসংস্থানের এনভায়রনমেন্টে কিন্তু ঢুকে গেছে। সুতরাং এটা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে খুবই ম্যান্ডেটরি বিষয় যে এই ধরনের থার্ড পার্টি কোনো অর্গানাইজেশন ফ্রিল্যান্সারদের সাথে বড় ধরনের যে একটা প্রতারণা করে আসতেছে দীর্ঘদিন যাবৎ এটার একটা ব্যবস্থা নেয়া এবং তারা অলরেডি যতজন মানুষকে ফ্রিল্যান্সার আইডি কার্ড দিয়েছে, যতজনকে রিনিউ করেছে মোটামুটি লক্ষ, লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। এটার একটা সুষ্ঠু ব্যবস্থা করা এবং স্পেশালি যারা সেই সময় থেকে তদানীন্তন সময় থেকে এখন পর্যন্ত দায়িত্বরত আছে তাদেরকে একটা প্রশ্নের বা একটা বিচারের মুখোমুখি করা এবং একটা সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা এবং অবশ্যই বাংলাদেশ সরকারের আইটি সেক্টরের দায়িত্বে যারা আছেন তাদেরও যেন এই বিষয়টার দিকে সরাসরি প্রত্যক্ষভাবে দায়িত্ব নিয়ে এই বিষয়টাকে একটু অ্যাডভান্টেজ দিয়ে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা। আমার মনে হয় বর্তমানে বাংলাদেশের ইকোনমিক ক্রাইসিস সিচুয়েশনে এটা বিশাল বড় সম্ভাবনাময় একটা কাজ হতে পারে। তো ভিডিওটা আর বেশি লম্বা করব না। আমি সাধারণত এরকম কোনো ভিডিও বানাই না। সবসময় শুধু লার্নিং ভিডিও বানাই অথবা আমি ঘুরে বেড়াই, খাওয়া-দাওয়া করি এই সমস্ত ভিডিও বানাই। তবে এই ভিডিওটা আজকের এই ভিডিওটা মূলত খুবই কনসার্ন একটা বিষয় এবং এই ব্যাপারটা নিয়ে কথা না বললেই নয়। তাই হয়তোবা ভিডিওটা রেকর্ড করলাম। যদি আপনাদের মনে হয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তাহলে শেয়ার করতে পারেন, লাইক, কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। যেন অনেক কমিউনিটিতে অনেক মানুষের সামনে ভিডিওটা রিচ করে এবং আমরা সবাই মিলে একটা অ্যাওয়ারনেস তৈরি করে নির্ধারিত কর্তৃপক্ষ, বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ আইটি সেক্টরে যারা দায়িত্বরত আছেন তাদের সামনে যেন আমরা বিষয়টাকে তুলে ধরতে পারি এবং অ্যাক্টিভলি আমরা সবাই যে যার অবস্থান থেকে বিষয়টা তাদের নজরে আনতে পারি এবং একটা সুষ্ঠু সমাধান কামনা করতেছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।